নমস্কার। গতকাল আমরা আলোচনা করেছিলাম টেইলর প্রদত্ত ড্রিফট বা ডিসপ্লেসমেন্ট থিওরি নিয়ে। অনেক ভুল ত্রুটি ছিল, তার জন্য আজ আমি ক্ষমাপ্রার্থী। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ওয়েগনার প্রদত্ত কন্টিনেন্টাল ড্রিফট বা ডিসপ্লেসমেন্ট থিওরি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই সমগ্র মডিউলটাকে আমরা পর্যায়ক্রমিকভাবে কতগুলো পয়েন্টে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জেনে নেব ওয়েগনার সম্পর্কে, এরপরে থিওরির কিছু প্রাথমিক তথ্য আমরা জানব, কোন উদ্দেশ্যকে নিয়ে তিনি এই থিওরিটি দিয়েছিলেন, কি কি অ্যাজাম্পশন করেছেন এই থিওরিতে তিনি, কোন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি তার থিওরিটিকে প্রতিষ্ঠিত করেছিলেন, কোন কোন পদ্ধতির মাধ্যমে এই থিওরিটি তিনি প্রকাশ করেছিলেন, এবং সর্বশেষে তথ্যটির বা থিওরিটির সমালোচনা এবং মূল্যায়ন করব। ওয়েগনার একাধারে ছিলেন ভৌতবিজ্ঞানী, আবহবিদ, মেরু অঞ্চল সম্বন্ধীয় গবেষক। তিনি মোট 4 বার গ্রিনল্যান্ড অভিযান করেছিলেন। 1980 সালে জার্মানির বার্লিন শহরে তার জন্ম। তিনি পদার্থবিদ্যা, আবহবিদ্যা এবং জ্যোতির্বিদ্যায় অধ্যয়ন করেন। বিখ্যাত হামবোল্ট ইউনিভার্সিটি থেকে তিনি জ্যোতির্বিজ্ঞানের ওপর ডক্টরেট উপাধি পান। এই তথ্যের কিছু প্রাথমিক তথ্য আমরা পেশ করছি এখন। 1912 সালে প্রথম ওয়েগনার তার ড্রিফট বা ডিসপ্লেসমেন্ট থিওরিটি প্রদান করেন। এরপর 1922 সালে তার বিখ্যাত পুস্তক ডাই এনস্টেটেহাং ডার কন্টিনেন্টে অ্যান্ড ওজানে এই থিওরিটি প্রকাশিত হয়। 1924 সালে বইটির ইংরেজিতে অনুবাদ করা হয় এবং এর পরবর্তী সময় থেকেই এই তথ্যটি বা এই থিওরিটি গোটা বিশ্বে সমাদৃত হয়। বিভিন্ন বিজ্ঞানী যেমন জিওলজিস্ট, প্যালিওক্লাইমেটোলজিস্ট, প্যালিওঅন্টোলজিস্ট, জিওফিজিস্ট ইত্যাদি এর অধ্যয়ন এবং খোঁজের ওপর ভিত্তি করে তিনি তার ডিসপ্লেসমেন্ট থিওরিটি প্রদান করেছিলেন। এই থিওরি প্রদানের পেছনে ওয়েগনার কিছু উদ্দেশ্য বা লক্ষ্য রেখেছিলেন। প্রথমত, প্রাচীনকালে বিভিন্ন সময়কালে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের পিছনের কারণ অনুসন্ধান করা। তিনি বলেছেন বা তিনি দেখেছেন বিভিন্ন প্রমাণ থেকে যে এটি পরিষ্কার অতীতে বিভিন্ন সময়কালে জলবায়ুর পরিবর্তন পরিলক্ষিত হয়েছিল। এই পরিবর্তনের পেছনে কারণ হিসাবে ওয়েগনার দুটি অনুমান করেন। প্রথমটি হলো পৃথিবীর বর্তমান মহাদেশ ও মহাসাগরের বণ্টন চিরস্থায়ী ছিল, শুধু পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত বা শিফট হয়েছিল। দ্বিতীয় অনুমানটি তিনি করেন যে ক্লাইমেটিক জোনগুলো চিরস্থায়ী, কিন্তু মহাদেশগুলো তার স্থান পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন জলবায়ু বিভিন্ন সময় এক্সপিরিয়েন্স করেছে। ওয়েগনার তার থিওরিতে দ্বিতীয় অনুমানটিকে ভিত্তি হিসাবে গ্রহণ করেছেন। তার দ্বিতীয় উদ্দেশ্য বা লক্ষ্য ছিল তিনি টারশিয়ারি ফোল্ডেড মাউন্টেন, দ্বীপ অঞ্চল এবং ফেস্টুনের সৃষ্টির কারণ ব্যাখ্যার ক্ষেত্রেও এই থিওরিটি তিনি দিয়েছেন।
নাম্বার 3, মহাদেশ এবং মহাসাগরের সৃষ্টি এবং বিবর্তন সম্পর্কে জানার জন্য থিওরিটি তিনি প্রদান করেছেন। এবার বেসিক অ্যাজাম্পশন তিনি করেছিলেন এই থিওরির জন্য, সেগুলো হলো, তিনি প্রথমে বলেছেন যে পৃথিবী 3টি স্তরের সমন্বয়ে সৃষ্ট। পৃথিবী 3টি স্তরের সমন্বয়ে সৃষ্ট। যদি আমরা ছবি দেখি তাহলে বুঝতে পারবো। তার মতে পৃথিবী 3টি স্তরের সমন্বয়ে সৃষ্ট। তিনি এডওয়ার্ড সুয়েসের ধারণাকে গ্রহণ করেছেন এবং বলেছেন পৃথিবীর 3টি স্তর। প্রাথমিক স্তরটি হলো শিয়াল, যা তুলনামূলক হালকা, এবং দ্বিতীয় স্তরটি হলো সীমা, এবং কেন্দ্রীয় স্তরটি হলো নিফে। শিয়াল স্তরে দুটি শিলার প্রাধান্য দেখা যায়, সেটা হলো গিয়ে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। সীমা স্তরে একরূপভাবে সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়, এবং কেন্দ্রে নিকেল ও লোহা এই শিলার প্রাধান্য দেখা যায়। তার মতে মহাদেশগুলো শিয়ালিক শিলায় গঠিত এবং যা ভারী মহাসাগরীয় তল অর্থাৎ সীমার উপর ভাসমান অবস্থায় রয়েছে। তিনি তার তথ্যটিকে শুরু করেছিলেন কার্বনিফেরাস পিরিয়ড থেকে, যা আজ থেকে প্রায় 300 মিলিয়ন বছর আগে। তার মতে এই কার্বনিফেরাস পিরিয়ডে সমগ্র ভূভাগগুলো একত্রিত অবস্থায় ছিল, যার তিনি নাম দিয়েছিলেন প্যানজিয়া। আর এই প্যানজিয়া চারিদিক থেকে বিশাল জলরাশি দ্বারা আবৃত ছিল, যার তিনি নাম দেন প্যান্থালাসা অথবা প্রিমিটিভ প্যাসিফিক ওশেন। এই প্যানজিয়ার অন্তর্বর্তী অঞ্চলে অনেক ছোট ছোট সাগর দেখা যেত। তিনি মনে করেন এই কার্বনিফেরাস সময়কাল থেকেই প্যানজিয়া চারিদিকে ভাঙ্গন শুরু হয় এবং চারিদিকে সঞ্চারিত হতে থাকে। এভাবে সঞ্চারিত হতে হতে বর্তমান পৃথিবীর ভূখণ্ডের বন্টন এর সৃষ্টি করে। তিনি আবার প্যানজিয়াকে দুটি অংশে ভাগ করেছেন। উত্তরের অংশের নাম দিয়েছেন তিনি লরেশিয়া, এবং দক্ষিণের অংশে নাম দিয়েছেন তিনি গন্ডোয়ানাল্যান্ড। আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো যদি আমরা এই ছবিটা দেখি। এটা হলো লরেশিয়া এবং গন্ডোয়ানাল্যান্ড। লরেশিয়ার অবস্থান উত্তর মেরুর পার্শ্ববর্তী অঞ্চলে এবং গন্ডোয়ানাল্যান্ডের অবস্থান দক্ষিণ মেরুর পার্শ্ববর্তী অঞ্চলে। লরেশিয়া বর্তমানের উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া এর সমন্বয়ে গঠিত। অপরপক্ষে গন্ডোয়ানাল্যান্ড বর্তমানের দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মাদাগাস্কার এবং ভারত এর সাথে সাথে অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা নিয়ে গঠিত। একটু আগে যেটা বললাম আমি, যে সমগ্র ভূখণ্ড মিলে একটি বড় ভূখণ্ড ছিল যার নাম ছিল প্যানজিয়া, এবং প্যানজিয়াকে ঘিরে চারিদিকে যে জলরাশি ছিল তার নাম তিনি দিয়েছিলেন প্যান্থালাসা। ওকে, আর এই কার্বনিফেরাস পিরিয়ড থেকেই প্যানজিয়ার ভাঙ্গন শুরু হয় এবং এই ভাঙ্গন মোটামুটি প্লায়োসিন পিরিয়ড পর্যন্ত চলে।
এরপরে আমরা জেনে নেব কোন কোন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তার এই থিওরিটিকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। প্রথমেই তিনি আটলান্টিক মহাসাগরের পূর্ব ও পশ্চিম উপকূলে অবস্থিত ভূখণ্ড অর্থাৎ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এর মধ্যে জিওগ্রাফিক্যাল সিমিলারিটি অর্থাৎ ভৌগোলিক অনেক মিল খুঁজে পান। তিনি আরো বলেছেন, যদি উভয় তীরের অবস্থিত মহাদেশগুলির ভূখণ্ডকে একসাথে পাশাপাশি রাখা যায় তাহলে দুটো ভূখণ্ড পরস্পর জিগস ফিটের মতো মিলে যাবে। আমরা যদি এই ছবিটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে দক্ষিণ আমেরিকার যে পূর্ব উপকূল রয়েছে তার উপকূলবর্তী অঞ্চল এবং আফ্রিকার পশ্চিম উপকূলবর্তী অঞ্চল যদি দুটোকে পাশাপাশি আনা হয় তাহলে মোটামুটি ভাবে একে অপরের সঙ্গে মিলে যাবে। দ্বিতীয় প্রমাণ হিসেবে তিনি বলেছেন যে আটলান্টিক মহাসাগরের উভয় তীরে যে মহাদেশগুলো অবস্থিত রয়েছে অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা রয়েছে পশ্চিম উপকূলে এবং আফ্রিকা, ইউরোপ রয়েছে পূর্ব উপকূলে। এই দুই তীরবর্তী মহাদেশগুলির যে সমস্ত পর্বতমালা রয়েছে অর্থাৎ তীরবর্তী অঞ্চলে যে সমস্ত পর্বতমালা রয়েছে যেমন ক্যালিডোনিয়ান, হার্সেনিয়ান, তাদের মধ্যে অনেক মিল দেখা যায়। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে অ্যাপালেশিয়ান মাউন্টেন বা পর্বত এর সাথে ইউরোপের ওয়েলস এবং আয়ারল্যান্ড অবস্থিত পর্বতমালার অনেক জিওলজিক্যাল মিল পাওয়া যায়। তৃতীয় প্রমাণ হিসেবে তিনি বলেছেন, আটলান্টিক মহাসাগরের উভয় তীরবর্তী অঞ্চলে যে সমস্ত মহাদেশগুলি রয়েছে তাদের যে জিওলজিক্যাল স্ট্রাকচার এর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে। অর্থাৎ দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার উপকূলবর্তী অঞ্চলের বিশেষত পূর্ববর্তী উপকূলগত অঞ্চলের যে সমস্ত ভূমিভাগ রয়েছে তাদের যে জিওলজিক্যাল স্ট্রাকচার তার সঙ্গে আফ্রিকার পশ্চিম উপকূল এবং ইউরোপের পশ্চিম উপকূলের দেশগুলো বা ভূখণ্ডগুলির মধ্যে অনেক মিল তিনি খুঁজে পেয়েছেন। এটি একটি জিওলজিক্যাল ম্যাপ দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার। এই ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ পূর্ব উপকূলবর্তী অঞ্চল এবং আফ্রিকার পশ্চিম উপকূলবর্তী অঞ্চলের শিলার গঠন স্ট্রাকচার প্রায় একই রকম। এর থেকে প্রমাণ হয় যে একসময় এই দুইটি ভূখণ্ড একসঙ্গে ছিল। এছাড়াও দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত জীবাশ্ম ও উদ্ভিদ দেহাবশেষ পাওয়া যায় ঠিক একই রকম জীবাশ্ম উদ্ভিদ দেহাবশেষ আফ্রিকার পশ্চিম উপকূলেও পাওয়া যায়। জিওডেটিক সার্ভে থেকে এটা প্রমাণিত হয়েছে যে গ্রিনল্যান্ড প্রতি বছর 20 সেন্টিমিটার করে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে গ্রিনল্যান্ডের ওয়েস্টওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। এটাও একটা প্রমাণ যে মূল প্যানজিয়া ভূখণ্ড থেকে অর্থাৎ লরেশিয়া অংশ থেকে গ্রিনল্যান্ড ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাচ্ছে। গ্লোসোপোটারিস নামক বৃক্ষ ভারত, দক্ষিণ আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ফকল্যান্ড ইত্যাদি অঞ্চলে দেখতে পাওয়া যায়, যা এদের অতীতে একত্রিত অবস্থানের প্রমাণ দেয়। এছাড়াও কার্বনিফেরাস পিরিয়ডে যে গ্ল্যাসিয়েশন হয়েছিল যার প্রমাণ এখনো পৃথিবীর বিভিন্ন অংশে
ভারত, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি অংশে তার প্রমাণ এখনো পাওয়া যায়। এ থেকে এটা স্পষ্ট যে এই সমস্ত ভূখণ্ডগুলো একসময় একসঙ্গে অবস্থান করত। প্যানজিয়া ভাঙ্গনের শুরুর পর থেকেই মহাদেশগুলো সাধারণত দুটি দিকে সঞ্চারিত হতে থাকে। প্রথমটি হলো ইকোটিয়ার ওয়ার্ড অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের দিকে চলন, দ্বিতীয়টি হলো ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ পশ্চিম দিকে চলন। এই যে মহাদেশগুলোর নিরক্ষীয় এবং পশ্চিম দিকে চলন, লরেশিয়া এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে, এই যে চলনের পিছনে যে শক্তির কথা তিনি বলেছেন সেটাকে তিনি দুভাগে ভাগ করেন। প্রথমত হলো যে সমস্ত ভূখণ্ডগুলো নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হয়েছিল তাদের পিছনে মূল শক্তি ছিল ওই ভূখণ্ডগুলোর গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ফোর্স অফ বায়ান্সের মধ্যে যে ব্যালেন্স, অর্থাৎ ওই ভূখণ্ডগুলোর যে অভিকর্ষীয় মানে পৃথিবীর কেন্দ্রের দিকে যে তাদের অভিকর্ষ টান এবং যে শক্তির দ্বারা তারা সীমার উপর ভেসেছিল তাদের মধ্যে যে ব্যালেন্স বা সমতা, সেটা ছিল মুখ্য কারণ এই মুভমেন্ট হওয়ার জন্য, ইকুয়েটর ওয়ার্ড মুভমেন্ট হওয়ার জন্য। তবে সাধারণত যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে গ্র্যাভিটি এবং বায়ান্সে অর্থাৎ অভিকর্ষ শক্তি এবং নাব্যতা শক্তি পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ পরস্পরকে বিপরীত দিকে শক্তি প্রদান করে, যার ফলে যে জিনিসটার উপরে বা যে বস্তুর উপরে এটা প্রযোজ্য হয় সেটা একটি স্থির অবস্থায় থাকে। কিন্তু যেহেতু পৃথিবীর আকৃতি অভিগোলকীয়, তার জন্য এই দুই শক্তির যে কেন্দ্রবিন্দু তা পরস্পর থেকে দূরে অবস্থান করে, আর যখন সেন্টার অফ গ্র্যাভিটির নিচে বায়ান্সি পয়েন্ট অর্থাৎ নাব্যতার যে বিন্দু সেটা অবস্থান করে, তখন মহাদেশগুলোর সঞ্চারণ নিরক্ষীয় অঞ্চলের দিকে হয়। আবার তিনি যে সমস্ত মহাদেশগুলো পশ্চিম দিকে মুভ করছিল বা চলন ঘটছিল, যেমন উত্তর আমেরিকা লরেশিয়া থেকে এবং দক্ষিণ আমেরিকা গন্ডোয়ানাল্যান্ড থেকে, তার জন্য তিনি সূর্য ও চন্দ্রের জোয়ার ভাটা শক্তিকে দায়ী করেছেন। সূর্য ও চন্দ্রের যৌথ জোয়ার ভাটা শক্তির ফলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পর্যায়ক্রমে লরেশিয়া থেকে এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে মুভ করে। এই মুভমেন্টের ফলে যে বিশালাকার প্যান্থালাসা বা মহাসমুদ্র ছিল তার আকৃতি ছোট হয়ে যায় এবং নতুন একটি মহাসমুদ্রের সৃষ্টি হয়, যার নাম দেওয়া হয় আটলান্টিক মহাসমুদ্র বা মহাসাগর। আগেই বলেছি, ওয়েগনার বলেছেন যে এই যে মহাদেশগুলোর ড্রিফটিং বা সঞ্চারণ তা শুরু হয়েছিল কার্বনিফেরাস পিরিয়ড থেকে। তবে প্রথমে প্যানজিয়া একটি সমগ্র ল্যান্ডমাস একসঙ্গে ছিল যার নাম ছিল প্যানজিয়া। পরবর্তীকালে সেটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটি মুখ্য ভূখণ্ডে ভাগ হয়ে যায়। উত্তর অংশের নাম ছিল লরেশিয়া এবং দক্ষিণ অংশের নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড। এই দুইটি ভূখণ্ডের মধ্যবর্তী অঞ্চলে যে অগভীর জলাভূমির সৃষ্টি হয় যার নাম তিনি দিয়েছিলেন টেথিস, আর এই সমগ্র প্রক্রিয়াকে তিনি বলেছেন ওপেনিং অফ টেথিস। এই যে মহাদেশীয় ভূখণ্ডগুলোর মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে এবং পশ্চিম দিকের চলন, একে তিনি বলেছেন
দ্য ফ্লাইট ফ্রম দ্য পোলস। তার মতে পৃথিবীর ভূখণ্ডগুলোর চলন কার্বনিফেরাস পিরিয়ড থেকে প্লায়োসিন পিরিয়ড পর্যন্তই চলে, এবং প্লায়োসিন পিরিয়ডের পর থেকে বর্তমানের যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে মহাদেশ এবং মহাসাগরগুলোর, সেটা রূপ পায়। একইভাবে তিনি তার তথ্যের মাধ্যমে পর্বত সৃষ্টি, বিশেষত ভঙ্গিল পর্বত সৃষ্টির ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি টেলরের মতো টারশিয়ারি পিরিয়ড থেকেই এর কথা বলেন, এবং তিনি বলেন এই যে মহাদেশগুলোর চলনের ফলে নিরক্ষীয় অঞ্চলের দিকে এবং পশ্চিম দিকে এদের যে ফ্রন্টাল এজ অর্থাৎ সম্মুখ ভাগ রয়েছে, তা সীমার উপরে, সীমার দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে, সীমা অর্থাৎ তাদের নিচের স্তর যেটা সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, সেই স্তরের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে শিলার মধ্যে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছিল। তো আমরা যদি দেখি ম্যাপ, তাহলে বুঝতে পারবো পরিষ্কারভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে মুভমেন্টের ফলে এই যে সম্মুখ ভাগ রয়েছে, অর্থাৎ উভয় মহাদেশের পশ্চিম উপকূল, এর মধ্যে একটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করে, অর্থাৎ সীমার উপরে যাওয়ার সময় একটা সংঘর্ষের সৃষ্টি হয়, রেজিস্ট্যান্স ফোর্সে কাজ করে, এবং এই অঞ্চলে শিলা ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। রকি এবং আন্দিজ তার প্রকৃত উদাহরণ। এরপরে একইভাবে আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, এই সমস্ত মহাদেশগুলো যখন দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চল থেকে, দক্ষিণ মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে মুভ করছিল বা চলন ঘটছিল, তখন একই কারণে এর সাথে সাথে লরেশিয়া থেকে ইউরোপ ও এশিয়ার নিরক্ষীয় অঞ্চলের দিকে চলনের ফলে, পরস্পর চলনের ফলে মধ্যবর্তী অঞ্চলে যে টেথিস নামক অগভীর সমুদ্র ছিল, সেখানে পলি বালি জমে এবং তার মধ্যে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, যা বর্তমানের আল্পস, হিমালয়া, ককাসীয় এইসব পর্বতের দ্বারা আমরা বুঝতে পারি। তবে মহাদেশগুলোর এই সঞ্চারণের যে গতি বা রেট সব জায়গায় এক ছিল না। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে উত্তর ও দক্ষিণ আমেরিকার যদি আমরা উদাহরণ নিই, তাহলে বুঝতে পারবো যে এদের গতিবেগ এক ছিল না। তার ফলে এর জন্যই আটলান্টিক মহাসাগরের আকৃতি এস এর মতো, কারণ সমগ্র উত্তর আমেরিকার সমগ্র অংশটি একই গতিতে পশ্চিম দিকে অগ্রসর হতে পারেনি, যেভাবে অগ্রসর হয়েছিল দক্ষিণ আমেরিকা। এর ফলে একটা এস আকৃতির আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়েছে। একইভাবে তিনি বিভিন্ন মহাদেশে দ্বীপ অঞ্চল এবং ফেস্টুন এর সৃষ্টির ক্ষেত্রেও কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে দায়ী করেছেন, বা কন্টিনেন্টাল ড্রিফটকে দায়ী করেছেন। তার মতে প্রত্যেকটা মহাদেশীয় ভূখণ্ডের চলন এর গতিবেগ এক ছিল না। তার ফলে কিছু কিছু ভূমিভাগ অনেকটা পরে বা পেছন পড়ে যায়, এবং দুটি ভূভাগের মধ্যে কিছু গ্যাপ তৈরি হয় বা ডিপ্রেশন তৈরি হয়। পরবর্তীকালে সেগুলো বিভিন্ন সাগর এর সৃষ্টি হয়। আমরা যদি দেখি, তাহলে বুঝতে পারবো জাপান যদিও এশিয়ার অংশ ছিল, কিন্তু যেহেতু এর গতিবেগ বা রেট অফ ড্রিফটিং মূল এশিয়া থেকে পৃথক ছিল, তাই জাপান অ্যাজ এ দ্বীপ হিসাবে অবস্থান করছে এশিয়ার থেকে একটু দূরে। এভাবেই শাকলিন, কুরাইল, ফিলিপিন্স, বিভিন্ন দ্বীপপুঞ্জ এর সৃষ্টি হয়েছে। একইভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের সময় কিছু কিছু অংশ পিছনে পড়ে যায়। যেমন এখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ রয়েছে,
এর সঙ্গে সঙ্গে কুইন এলিজাবেথ আইল্যান্ড, আরো উত্তর আমেরিকায় যে সমস্ত ছোট ছোট দ্বীপপুঞ্জ রয়েছে তারা একই রেটে অগ্রসর হতে পারে না, তাই পিছনে থেকে যায় এবং আইল্যান্ডের ও ফেস্টুনের সৃষ্টি করে। এবার আমরা দেখব তার এই তথ্যের সমালোচনা। তো প্রথমে তিনি যে সমস্ত শক্তির কথা বলেছেন মহাদেশের সঞ্চালনের জন্য, একটি হলো গিয়ে ফোর্স অফ টাইডাল ফোর্স অফ সান অ্যান্ড মুন, এর সঙ্গে সঙ্গে ডিফারেন্সিয়াল ফোর্স অফ সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড ফোর্স অফ বায়ান্সি, অর্থাৎ একটা মহাদেশের নাব্যতা এবং অভিজ্ঞ শক্তির যে পার্থক্য এবং সূর্য ও চন্দ্রের জোয়ার ভাটা শক্তি, এর জন্যই তিনি বলেছেন যে সমগ্র মহাদেশগুলোর সঞ্চালন হয়েছে। কিন্তু বাস্তবে এই শক্তিগুলো যথেষ্ট নয় এত বড় ল্যান্ডমাসকে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালনের জন্য। দ্বিতীয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তিনি কন্ট্রাস্টিং ভিউ প্রকাশ করেন, অর্থাৎ তিনি যেটা বলেছেন সেটাকে তিনি খণ্ডন করেছেন। যেমন তিনি প্রথমে বলেছিলেন যে সীমার উপরে শিয়ালগুলো অবাধভাবে সঞ্চালিত হতে পারে, কিন্তু মাউন্টেন বিল্ডিং এর ক্ষেত্রে তিনি বলেছেন না, সীমা অ্যাজ এ রেজিস্ট্যান্স ফোর্স কাজ করে এবং প্রত্যেকটা মহাদেশের ফ্রন্টাল এজ অর্থাৎ শিয়ালিক শিলা সেটা সীমার মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে এবং ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছে। এক্ষেত্রে তিনি তার নিজের অ্যাজাম্পশনকে ভুল প্রমাণিত করেছেন। এছাড়াও তিনি বলেছেন যে আটলান্টিক মহাসাগরের উভয় তীরবর্তী অঞ্চলের ভূমিভাগ যদি আমরা পাশাপাশি একসঙ্গে নিয়ে আসি তাহলে প্রায় একসঙ্গে মিলে যাবে এবং অ্যাজ এ জিগসঅ পিস হিসেবে কাজ করবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। কারণ দুটি মহাদেশের যদি দেখি আমরা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, তাদের যে কন্টিনেন্টাল শেলফ রয়েছে যার দৈর্ঘ্য প্রায় 200 থেকে 400 কিলোমিটার। এক্ষেত্রে যদি আমরা পরস্পর দুদিকে কাছে নিয়ে আসি দুটি মহাদেশকে, তাহলে দুটি মহাদেশের মধ্যে একটা বিস্তর গ্যাপ সৃষ্টি হবে। তো তার এই অ্যাজাম্পশনটা ভুল ছিল। ওয়েগনার এর যে ডিসরাপশন বা ডিসপ্লেসমেন্ট হলো বিভিন্ন মহাদেশের, তার কোনো সিকোয়েন্সিয়াল বা ক্রোনোলজিক্যাল সময়কাল তিনি দেখাননি। তিনি একবার বলেছেন যে সমগ্র প্যানজিয়া একসঙ্গে ছিল, আবার বলেছেন যে প্যানজিয়া উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে ছিল, প্যানজিয়া দুটি ভাগ ছিল, লরেশিয়া গন্ডোয়াল্যান্ড, মাঝখানে টেথিস ছিল। তো এখানে কোনো একটা ক্লিয়ার পিকচার আমরা পাচ্ছি না। এছাড়াও তিনি কার্বনিফেরাস পিরিয়ডের আগে পৃথিবীর অবস্থার কথা তিনি বলেননি, তিনি শুধু কার্বনিফেরাস পিরিয়ডের পর থেকে আলোচনা করেছেন। এইসব ছিল মুখ্য সমালোচনা এই থিওরির। যদিও এই থিওরির অনেক ড্রব্যাকস রয়েছে এবং বর্তমানে এটা প্রযোজ্য নয়, তবে এই থিওরির উপর ভিত্তি করেই পরবর্তীকালে প্লেট টেকটনিক থিওরির সৃষ্টি হয়েছিল এবং তিনিও টেলরের মতো যে ধারণা ছিল যে সমগ্র পৃথিবীর ভূমিভাগ এবং জলাশয় একটি পার্মানেন্সি অবস্থায় আছে এবং ছিল, সেটাকে ব্রেক করেন। তো আশা করব সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ওয়ান্স এগেন।